এই কী অবস্থা তোমাদের সবার? তোমরা যারা এইচএসসি 2021 সালের পরীক্ষার্থী, তোমাদের পদার্থবিজ্ঞানের চতুর্থ সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তার সলিউশন কিন্তু আমরা এই ভিডিওতে প্রোভাইড করব এবং বায়োলজি এবং ম্যাথমেটিক্সের ভিডিওটা তোমরা এখান থেকে পাবা। তো চলো শুরু করি, আমরা পদার্থবিজ্ঞানের অ্যান্সারটা কী হবে দেখি। তাহলে এই কিন্তু ছিল তোমাদের অ্যাসাইনমেন্টটা, তাই না? 75 কেজি একটি পাথর 40 মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো। কদাগের কোশ্চেন হচ্ছে 40 মিটার উচ্চতায় বস্তুটির শক্তি কত ছিল। খদাগে ছিল 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কী কী রূপে ছিল। আর গদাগে বলতেছে বস্তুটি যদি মুক্তভাবে পড়তে থাকে তাহলে 10 মিটার পর পর বস্তুটির সময় গতিশক্তি এবং সময় বিভব শক্তির এই দুটি লেখচিত্র অঙ্কন করতে হবে। এবং ঘদাগে রয়েছে তোমাদের এই যে লেখচিত্র তুমি গদাগে আঁকাইছো সেখান থেকে দেখাতে হবে যে উচ্চতায় কোন উচ্চতায় বস্তুটির বিভব শক্তি এবং গতিশক্তি পরস্পরের সমান এবং মোট উচ্চতার কত অংশ সেটা দেখাতে হবে। এখন চলো যে আমরা ক নম্বর অ্যান্সারে। এখানে দেওয়া রয়েছে কি বস্তুর ভর এম এর মান 75 কেজি, উচ্চতা এইচ, সেখানে আমরা পাইছি 40 মিটার এবং অভিকর্ষ ত্বরণ আমাদের জানা আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এখান থেকে আমরা বিভব শক্তি বের করতে পারবো না? বিভব শক্তি ভি=, আমরা কি জানি, এম জি এইচ, তাই না? তাহলে এম এর মান বসে দিলাম, জি এর মান জানা আছে, এইচ এর মানও কিন্তু আমাদের জানা রয়েছে। এখন দেখো গতিশক্তি যদি বের করতে চাই আমরা, তো গতিশক্তিটা আমরা সূত্র কি জানি, হাফ এম ভি স্কোয়ার। এখানে তো এম এর মান দেওয়া রয়েছে কিন্তু ভি এর মানটা নাই, কারণ এটা স্থির ছিল, স্থির বস্তুর কোনো রকম বেগ থাকে না। তো ভি এর মান শূন্য ধরুন, গতিশক্তি কিন্তু শূন্য হয়ে যায়। এখন মোট শক্তি ইকুয়াল টু কি, বিভব শক্তি প্লাস গতিশক্তি। গতিশক্তি যেহেতু শূন্য তাহলে মোট শক্তি হবে মূলত বিভব শক্তি। খদাগের কোশ্চেন কী ছিল এখন, 40 মিটার উচ্চতায় বস্তুটির শক্তি কী কী রূপে থাকে, তাই না? তো খদাগের অ্যান্সারটা আমরা এভাবে দিচ্ছি, দেখো প্রথমে গতিশক্তির একটা ব্যাখ্যা দিছি, দেন বিভব শক্তির একটা ব্যাখ্যা দিছি, দেন ওই 40 মিটার উচ্চতায় ওই বস্তুটির গতিশক্তি কত ছিল এবং বিভব শক্তি কত ছিল তা বের করছি। ইভেন সেটা আমরা কিন্তু খদাগেই বের করছি। তো সেখান থেকে দেখাইছি যেহেতু বিভব শক্তিটাই ছিল এবং গতিশক্তি কোনো রকম অস্তিত্বই ছিল না, সেটা শূন্য ছিল, তাই এই 40 মিটার উচ্চতায় মূলত বস্তুটি বিভব শক্তি রূপেই অবস্থিত থাকে। এখন গদাইয়ের কোশ্চেনটা যদি আমরা দেখতে যাই, বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 10 মিটার পর পর বস্তুটির সময় গতিশক্তি ও সময় বিভব শক্তি পরিবর্তনের দুটি লেখচিত্র অঙ্কন করতে হবে, তাই তো? তো চলো যাই আমরা অ্যান্সারে দেখো কী করতেছি আমরা, বস্তুটির ভর জানি, উচ্চতা জানি, অভিকর্ষ ত্বরণ জানি এবং প্রথম দুইবারের মতো আমরা এবারও কিন্তু বিভব শক্তি গতিশক্তি বের করছি। এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সময়, যেহেতু একেবারে উপরে স্থির অবস্থায় থাকে তাই সেখানে কিন্তু সময় শূন্যই ছিল। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো 10 মিটার যখন অতিক্রম করতেছে, কোশ্চেনে বলতেছে 10 মিটার পর পর, তাই 10 মিটার যখন নিচে চলে আসলো তখন উচ্চতা হয়ে গেল আমাদের 40 - 10 30 মিটার এবং এম এবং জি কিন্তু সেই আগের মতোই বল থাকলো। তো এইভাবে আমরা গতিশক্তি এবং বিভব শক্তি বের করে ফেললাম আমাদের দ্বিতীয় ক্ষেত্রে। কিন্তু এখন 10 মিটার অতিক্রম করার জন্য যে প্রয়োজনীয় সময় সেটা আমরা বের করতে পারবো না। আমরা কি জানি h=ut + half * at স্কোয়ার, তাই না? আর উচ্চতার ক্ষেত্রে h=ut + half * gt স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি 10 মিটার রে x1 এবং পরের 10 মিটার রে x2 এভাবে মোট 4 ভাগে x1 x2 x4 এ ভাগ করি, তাহলে x1 এর জন্য প্রয়োজনীয় যে সময় সেটা আমরা এখান থেকে কিন্তু বের করে নিতে পারবো। এখন তৃতীয় ক্ষেত্রে বলতে কোনটা, পরের 10 মিটার অতিক্রমের ক্ষেত্রে। তো পরের 10 মিটার যদি অতিক্রম করে তাহলে উচ্চতা হয়ে যায় 40 মাইনাস প্রথম 10 আর এই 10 20, তার মানে 20। সেভাবে আমরা গতিশক্তি এবং কিন্তু বিভব শক্তি বের করতে পারি এখান থেকে প্রয়োজনীয় সময় আমরা বের করে নিতে পারি t3। এখানে x2 এর মান কিন্তু অবশ্যই 20, কারণ উপর থেকে ফল হয়েছে কত, 20 মিটার। তারপর যে চতুর্থ দেখো, চতুর্থ ক্ষেত্রটা তারপরে তৃতীয়বারের মতো যে 10 মিটার আমরা অতিক্রম করলাম, সেক্ষেত্রে আমাদের উচ্চতা হয় কত, 10 মিটার, কারণ 40 থেকে 30 মিটার কিন্তু অলরেডি চলে গেছে। সেখান থেকে গতিশক্তি বিভব শক্তি আমরা বের করে নিলাম এবং সেখান থেকে আমাদের প্রয়োজনীয় সময়ও কিন্তু আমরা বের করে নিতে পারলাম। পঞ্চম ক্ষেত্রে খেয়াল করো, অর্থাৎ চতুর্থবারের মতো 10 মিটার আমরা অতিক্রম করতেছি। সেক্ষেত্রে আমরা চতুর্থবারের মতো 10 মিটার অর্থাৎ মোট 40 মিটার কিন্তু অতিক্রম করা শেষ, অর্থাৎ 40 - 40 হয়ে গেল 0 মিটার, অর্থাৎ আমরা এখান থেকে গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি, তাই না? তো সেক্ষেত্রে আমাদের গতিশক্তি এবং বিভব শক্তি আমরা এখান থেকে বের করে নিব। যে প্রয়োজনীয় সময় সেখানে হচ্ছে x4 অর্থাৎ আমাদের 40 মিটার হবে এবং t5 কিন্তু আমরা বের করে নিতে পারবো, তাই না? তাই উপরোক্ত এই উপত্যগুলো দিয়ে আমরা এখন হচ্ছে সময় গতিশক্তি এবং সময় বিভব শক্তির যে দুটি লেখচিত্র সেটা অঙ্কন করার চেষ্টা করি। তো খেয়াল করো, আমাদের প্রথমটি হচ্ছে সময় বনাম গতিশক্তি লেখচিত্র এবং দ্বিতীয়টি হচ্ছে আমাদের সময় বনাম
বৃহস্পতির লেখচিত্র। আমরা যে ৫টা ক্ষেত্রে কাজ করলাম এতক্ষণ, প্রত্যেকটা ক্ষেত্রে একটি করে সময় এবং তার জন্য সেই সময়ের জন্য একটি বিভবশক্তি অথবা গতিশক্তি পাইছি। তো এইবার গতিশক্তি আর সময়ের যে লেখচিত্র সেখানে আমরা একটি সময়ের জন্য যে গতিশক্তিটা পাইছি সেটা চিহ্নিত করব। আমার মনে হয় না লেখচিত্র অঙ্কনে তোমাদের খুব বেশি একটা ঝামেলা রয়েছে। তোমাদের যদি কোনো রকম সমস্যা থেকেও থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে নির্দ্বিধায় জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদেরকে অন্য একটা ভিডিওতে এটা বুঝাই দেওয়ার জন্য। তো এই সময় বনাম গতিশক্তি এবং সময় বনাম বৃহস্পতি লেখার পরে আমরা এই দুটো লেখচিত্র কিছুটা বর্ণনা দেওয়ার চেষ্টা করব। উল্লেখিত ঘটনা ও লেখচিত্র হতে আমরা দেখতে পাই প্রারম্ভিক অবস্থায় গতিশক্তি শূন্য এবং সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির ফলে গতিশক্তির মান কিন্তু বাড়তে থাকে। আবার প্রারম্ভিক অবস্থায় বৃহস্পতি কিন্তু সর্বোচ্চ থাকে, কারণ উপরে যখন থাকে কোনো বস্তু তার কিন্তু স্থির অবস্থা থাকে, আর স্থির অবস্থায় আমরা কি জানি যে বৃহস্পতি সর্বোচ্চ থাকে এবং সময়ের সাথে সাথে ভূমিতে যত পড়ে এই বৃহস্পতির মান কিন্তু আবার কমতে থাকে, তাই না? গতিশক্তির মান বাড়তে থাকে। এখন ঘদাইয়ের কোশ্চেনটা খেয়াল করো, লেখচিত্র থেকে কোন উচ্চতায় বস্তুটির বৃহস্পতি গতিশক্তির সমান ছিল এবং সেটা মোট উচ্চতার কত অংশ দেখা। তো চলো যাই আমরা অ্যান্সারে, খেয়াল করো। তো গদাকে প্রাপ্ত সময় বৃহস্পতির যে লেখচিত্র এবং সময় গতিশক্তির যে লেখচিত্র সেটা কিন্তু একই গ্রাফ আকারে আমরা অঙ্কন করার চেষ্টা করছি এবং সেখান থেকে দেখতে পাচ্ছি যে 2.02 সেকেন্ড সময়ে পাথরটির গতিশক্তি এবং বৃহস্পতি সমান থাকে। সেটা কত? 14,700 জুল। সুতরাং 2.02 সেকেন্ড সময়ে সমান উচ্চতায় থাকবে। এখন এই উচ্চতাটা আমরা বের করব, s=ut + হাফ * gt স্কয়ার। সেখানে আমরা g এর মান জানি, t এর মান জানি কত সময়। তো সেখান থেকে আমরা মোট উচ্চতা বের করতে পারি 20 মিটার। আর এই 20 মিটার উচ্চতা তোমার মোট উচ্চতার কত অংশ? 1/2 অংশ। তো এটাই ছিল কিন্তু আমাদের ঘদায়ের অ্যান্সার। আর এর সাথে সাথে শেষ হচ্ছে আমাদের আজকের সলিউশন। দেখা হবে নেক্সট পর্যায়ে, মেবি আজকে রাত্রেই আমাদের বায়োলজির অ্যান্সার শিট আসতে পারে। তোমরা থাকবে আমাদের সাথে আশা করি এবং সাবস্ক্রাইব করে রাখো, ঘন্টা দিয়ে রাখো যাতে পরবর্তী ভিডিওটা মিস না করো।